আমাদের ঘরে থাকা অতি সামান্য মাত্র দুইটা উপকরণ দিয়ে আমি তৈরি করব আজকে বাফা দই বা দইয়ের পুডিং। এর জন্য আমার এখানে লাগতেছে ফুল দুধের একটা দই, আর লাগতেছে কন্ডিশন, আর এই যে আমরা যেটাকে আমাদের বাংলাদেশে কনডেন্স মিল্কের মতোই মনে হয় সেইটা। আমি এখানে প্রায় এই চামচে প্রায় 12 চামচের মতো এই টক দইটা নিয়েছি। এটা মিষ্টি দই টক দই দুটো দিয়ে করা যায়। টক দই দিয়ে করলে আমার কাছে ভালো লাগে, কনডেন্স মিল্কের তো মিষ্টি, তো টক আর মিষ্টি মিলে একটা ভালো মিষ্টি আসে, যেটা আমার পছন্দের। তবে যারা খুব মিষ্টি পছন্দ করেন তারা মিষ্টি দই দিয়ে এটা বানাতে পারেন। আমি দইটাকে প্রথমে একটা কাপড় দিয়ে এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। কাপড় দিয়ে এবং ছাঁকনি দিয়ে ভালোভাবে দইয়ের পানি ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব, এখান থেকে প্রায় এই চামচে 12 চামচ দইয়ের মধ্যে দিচ্ছি 3 চামচের মতো কনডেন্স মিল্ক। আর দইটাকে আমি ভালোভাবে একটা মিক্স করে নেবে, এটা অনেকটা ক্রিমি হয়ে আসবে। এইভাবে প্রায় 8 মিনিটের মতো আমি এটাকে, যেভাবে আমরা কেকের মিশ্রণ তৈরি করি সেইভাবে এটাকে আমি মিক্স করে নেব। মিক্স করার পরে এটাকে আমি ভাপে বসাবো। এটা ফুল মিক্স হয়ে গেলে এই যে কালার চেঞ্জ হচ্ছে, এটা দইয়ের কালারে চলে আসবে। আমার দই আর কন্ডিশনের মিশ্রণটা অনেকটা ক্রিমি হয়ে আসছে। এটা এভাবে বেশি সময় রাখা যাবে না। আমি এখনই একটা আমার পুডিংয়ের যে বাটি, আমরা যে বাটিতে ডিমের পুডিং করে থাকি, যেহেতু এটা বাপা, আমি অনেকটা ডিমের পুডিংয়ের মতোই এটাকে ভাপে দিয়ে তৈরি করব। তো আমি এখানে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। দুধ আর কনডেন্স মিল্কে একত্রে মিশিয়ে আমি এইরকম একটা ক্রিম বানিয়েছি। এবার আমি এটাকে আমার এই যে কেকের একটা পুডিংয়ের বাটি, পুডিং কেক বানানোর যে বাটি, সেটার মধ্যে বাটার পেপারটা বিছিয়ে নিয়েছি যাতে এটা উল্টাতে আমার সহজ হয়। এবার আমি মিশ্রণটা ঢেলে দিব। এইরকম একটা জিনিস দিয়ে আমি আমার পুডিংগুলো সাধারণত বানিয়ে থাকি। আমি পাত্রে একটা বড় পাত্রে, যেটাতে আমার এই বক্সটা জায়গা হবে পুডিংয়ের বা কেকের ফোল্ডারটা, সেইখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, হাঁড়ি রাখার স্ট্যান্ডটা দেওয়ার পরে পানিটা এতটুকুই দিলাম, কারণ এটা 12 মিনিটে ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আমি আমার মিশ্রণটা ধীরে ধীরে, এই যে আমি সবাইকে একটু ভালোভাবে দেখাচ্ছি এর ঘনত্বটা বোঝানোর জন্য। এবার এটা আমি আমার এই পাত্রে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। যাতে সব দিকটা সমান থাকলে আমার এটা হওয়ার পরে, পুডিংটা হওয়ার পরে এটাকে পিস করে নিতে সুন্দর লাগবে। পুডিং সেট করা হয়ে গেছে আমার দইয়ের পুডিং। এবার এটা রেখে দিব এবং এমনভাবে রাখবো যাতে পানি ব্লক আসলেও এটাতে না পড়ে, ভিতরে না যায়। এবার আমি পাটিটা বসিয়ে দেব। এরকম একটা হাঁড়িতে আমি আগে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এবং আমি এখন চুলার আগুনটা আছে আমার হাই লেভেলে। ব্লক আসলে আমি এটা মিডিয়ামে দিয়ে দিব এবং এভাবে এটা জাল হতে থাকবে 14 থেকে 20 মিনিট। 14 মিনিট পরে আমার পুডিং অলমোস্ট হয়ে গেছে। এখন আমি আগুনটা নিভিয়ে দিলাম আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে আমি বাটিটা খুলে নেব। এই যে আমি চুলা থেকে নামিয়ে নিলাম আমার দইয়ের পুডিং। এবার আমি চেক করে নেব। আমরা টুথপিক অথবা চামচ দিয়ে চেক করলে হয়, আমার হাতের কাছে এটা ছিল, এটা দিয়ে একটু চেক করে নেব। যদি চামচের গায়ে না লাগে তাহলে আমাদের ডিমের পুডিংয়ের মতোই বুঝে নিব আমার পুডিংটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, চামচের গায়ে লাগেনি, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে একটা সুন্দর পিঠে ডেকোরেশন করব। এর সাথে ডেকোরেশনের জন্য পেস্তা বাদাম কিশমিশ দিয়ে ডেকোরেশন করলে ভালো লাগবে দেখতে।
এবার আমি এটা বাটি থেকে ফোল্ড করে নিব। এখন আমি এই পিসের মধ্যে করব, একটা প্লেটের মধ্যে। তো আমি এটাকে এভাবে উল্টিয়ে রেখে দিলাম। উল্টিয়ে রাখলে হবে কি, আমি যখন ওপাশ করব তখন সেটা উঠে আসবে। উঠে আসার পরে এবার আমি আমার যে বাটার পেপারটা দিয়েছিলাম সেই বাটার পেপারটা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দইয়ের পুডিং। এবার আমি এখানে একটু পেস্তা বাদাম কুচি করে রেখেছি, তো ক্রাশ করা পেস্তা বাদামকে দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। পেস্তা বাদামের ঘ্রাণ এবং খাওয়ার সময় এটা ভালো একটা স্বাদও আনবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এর সৌন্দর্য। এটা যেহেতু পুডিংয়ের একটা ডিজাইন, একটা শেপ চলে আসবে। প্রস্তুত হয়ে গেল আমার দইয়ের পুডিং। এই দইয়ের পুডিংটা সবাই একবার ট্রাই করবেন। এটা ডেজার্ট হিসাবে হোক, নাস্তা হিসাবে হোক, যেভাবেই হোক খেতে ভিন্ন স্বাদ আনবে এবং আশা করি এটা সবারই পছন্দ হবে, ছোটো বড়ো সবারই পছন্দ হবে। তো একবার ট্রাই করে দেখবেন দইয়ের পুডিং। ধন্যবাদ।